দেখো আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে সমস্ত ছাত্রছাত্রীরা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের পরীক্ষা দেয়, তুমি প্রত্যেকের সাথে কথা বলে দেখবে ম্যাক্সিমাম স্টুডেন্টদের ভয় হচ্ছে অঙ্কটা। আর সেইটাই যদি তুমি স্ট্রং করে নাও, বুঝতেই পারছো তোমার সিলেকশনটা অন্যদের থেকে কতটা এগিয়ে গেল। তাই এই পোর্শনটা কোনোভাবেই কিন্তু দুর্বল করা যাবে না। আর আজকে আমি আমার ভিডিওতে যেটা দেখাবো সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড 2021 সালে যে সাব ইন্সপেক্টরের পরীক্ষা নিয়েছিল, সেই প্রিলিমিনারিতে যে সমস্ত অঙ্কের কোশ্চেন গুলো এসেছিল তার প্রতিটা অঙ্কের জন্য হচ্ছে নিনজা টেকনিক। যে সমস্ত টেকনিক যদি তুমি শিখে রাখো, তোমার সামনের পরীক্ষাগুলোতে কিন্তু খুব কাজে লাগবে তোমাকে সফল করার জন্য। তাই ক্লাসটার একদম প্রথম থেকে শেষ পর্যন্ত তুমি ফলো করো, এবং সেখানে প্রতিটা কোশ্চেনে আমি তোমাদের বলার চেষ্টা করবো যে স্টুডেন্টরা কোন জায়গায় কিভাবে অসুবিধা ফেস করে। ওকে, তাহলে আজকে ক্লাসটা শুরু করি। দেখো আমাদের প্রথম কোশ্চেনটা কি বলেছে, বলছে যদি একটি রাস্তার 3/10 অংশ 45 কিলোমিটার হয়, কোন একটা রাস্তা 3/10 অংশটা যদি 45 কিলোমিটার হয়, বলছে তবে ওই রাস্তাটির 2/5 অংশের দৈর্ঘ্য কত তোমাকে বার করতে বলেছে। এইটা তোমাকে হচ্ছে বার করতে বলেছে। আমরা কিভাবে করব, অঙ্কটাকে দেখি মনে হতে পারে এই ভগ্নাংশ থাকলেই যেন ঠিক ভালো লাগে না, কিন্তু তুমি দেখো অঙ্কটাকে আমি কত স্মার্ট উপায়ে অ্যান্সার করে দেবো। আর এই স্মার্ট উপায়টা কিন্তু তোমাকে পরীক্ষার হলে কিন্তু কাজে লাগাতে হবে। কিভাবে? আচ্ছা বলো তো, এখানে কত আছে বলো তো? 3/10। এখানে কত আছে বলো তো? 2/5। আমি একটা কাজ করি, আমি জানো যে কোনো ভগ্নাংশের উপর এবং নিচে তুমি সমান সংখ্যাতে কিন্তু গুণ করতে পারো। আমি উপর এবং নিচে 2 দিয়ে গুণ করলাম। কেন গুণ করলাম জানো তো? কারণ এর নিচে 10 আছে, আমি এর নিচেটা 10 করার চেষ্টা করছি। তাহলে আমার হয়ে গেল কত বলো তো? 4/10। আচ্ছা বলো তো, তাহলে এবার 3 যদি 45 হয়, তার মানে 3 এর কত গুণ? 15 গুণ। তাহলে 4 সমান তাহলে কত হয় বলো তো? 4 এর 15 গুণ করলে কত হয় বলো তো? 60। তাহলে আমার এই কোশ্চেনটার আনসার কত হয় বলো তো? অপশন নম্বর এ হচ্ছে এই কোশ্চেনটার আনসার। বুঝে গেছে? কিন্তু স্টুডেন্টরা এই সমস্ত কোশ্চেন দেখেই তারা প্রথমে আগে অঙ্কে x ধরার চেষ্টা করবে, কিন্তু না, ওই x y থেকে একটু নিজেকে অ্যাভয়েড রাখবে পরীক্ষা হলে। যে পোর্শনে একদম না ধরলেই নয়, সেটা আমি কোন অঙ্কের জন্য ধরতে হবে সেটাও আমি তোমাদের বলে দেবো। তাই আমার ক্লাসের প্রতিটা অঙ্ক তুমি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এই রকম এমন কিছু টেকনিক শেখাবো যা তুমি আগে কখনো শেখোনি। তাই চলো আমরা পরের কোশ্চেনটার দিকে যাই। দেখো আমাদের 2 নম্বর কোশ্চেনটা কি বলেছে দেখো তো। বলছে কোন টাকা সরল সুদে 3 বছরের জন্য বিনিয়োগ করা হয়, যদি সেই একই পরিমাণ টাকা 1% বেশি সুদে বিনিয়োগ করা হতো, তবে 5100 টাকা বেশি পাওয়া যেত। আসল টাকা কত ছিল তোমাকে বার করতে বলেছে। দেখো এটা একটা সিম্পল ইন্টারেস্টের অঙ্ক। কোন একটা প্রিন্সিপাল মানে কোন একটা অ্যামাউন্ট তুমি ব্যাংকে রেখেছো, একটা নির্দিষ্ট হারে তোমাকে ব্যাংক ইন্টারেস্ট দিচ্ছিল, এবং 3 বছরের জন্য তুমি টাকাটা রেখেছিল। এখন প্রশ্ন হচ্ছে, যদি টাকাটা আমি আরো 1% বেশি ইন্টারেস্ট হারে রাখতাম, তাহলে আমি 3 বছরে আরো 5100 টাকা বেশি পেতাম। তো আমি ব্যাংকে কত টাকা রেখেছিলাম, কিভাবে করব? দেখো এই সমস্ত কোশ্চেন গুলো কত ইজি উপায়ে করাবো, এবং কত অল্প সময়ের মধ্যে তুমি অ্যান্সার করে দিতে পারবে। কিভাবে? দেখো আমি ধরলাম যে আমার ব্যাংকে 100 টাকা আমি ব্যাংকে জমা রেখেছিলাম। এখন যদি 1% রেট অফ ইন্টারেস্টটা বাড়ে, মানে 100 টাকার উপর যদি 1 টাকা বাড়ে বছরে, তাহলে আমার এই 100 টাকার উপর 1 টাকা বাড়বে। তাহলে 1 বছরে আমার 100 টাকার উপর যদি 1 টাকা বাড়তো, আমার টাকাটা কত বছরের জন্য বিনিয়োগ করা হয়েছিল? আমার টাকাটা 3 বছরের জন্য বিনিয়োগ করা হয়েছিল। তাহলে 1 বছরে যদি 1 টাকা বাড়ে, তাহলে 3 বছরে কত বাড়বে বলো তো? 3 টাকা বাড়বে। আচ্ছা, এবার আমি এই 100 টাকা কি আমাকে অঙ্কে কোথাও বলে দিয়েছিল? বলে দেয়নি। আমি এটা ধরে এই 3 টাকাটা বেরিয়েছিল। কিন্তু অঙ্কে বলেছে কত টাকা বেশি পেয়েছে বলতো? অঙ্কে বলেছে 5100 টাকা বেশি পেয়েছে। আমরা এটা কি করলাম বলতো? এটা হচ্ছে আমরা একটা অঙ্কের ছাঁচ তৈরি করলাম। এই ছাঁচেতে এবার আমি অঙ্কের ভ্যালুগুলো জাস্ট বসিয়ে দেবো, খালি তোমার উত্তরটা বেরিয়ে আসবে। কিভাবে? দেখো আমাদের ধরার সাপেক্ষে 3 টাকা বেশি হয়েছিল, কিন্তু অঙ্কটা বলে দিয়েছিল 5100 টাকা বেশি। আচ্ছা বলুন তো, আমরা যে ধরেছিলাম তার সাপেক্ষে এটা কত গুণ? না, এটা 3 শতরাং কত হচ্ছে? 51, আর দুটো শূন্য মানে হচ্ছে আমরা যেটা ধরেছিলাম তার 1700 গুণ করলে এই ভ্যালুটা পাবো। তাহলে আমরা এইটা ধরে যদি এইটা পাই, তাহলে নিশ্চয়ই এইটা ধরে এইখানে আসবো। তাহলে এইখানে আসতে গেলে আমাকে কি করতে হবে? এই 100 আমাকে হচ্ছে 1700 গুণ করতে হবে। 1700 গুণ করলে কত হয় বলতো? 1,70,000 হচ্ছে এই কোশ্চেনটার হচ্ছে আনসার হবে। তার মানে অপশন নাম্বার কোনটা হবে? অপশন নাম্বার এ হচ্ছে এই কোশ্চেনের আনসার হবে। বুঝে গেছে? এই রকম পদ্ধতি অবলম্বন করতে হবে। দেখো আমি কোনো ফর্মুলা অ্যাপ্লাই করলাম না, সিম্পল ওয়েতে, কোনো বেশি ক্যালকুলেশন জটিলতা নেই। এই সমস্ত কোশ্চেন পরীক্ষার হলে করলে তোমার কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে, কারণ তুমি যত বেশি ক্যালকুলেশন করবে তত তোমার সময় নষ্ট হবে, এবং তত কিন্তু তুমি অন্যদের থেকে পিছিয়ে পড়বে। তাই এটা মাথার মধ্যে মনে রাখতে হবে,
পরীক্ষার এক একটা সেকেন্ড কিন্তু তোমার সিলেকশন হওয়ার জন্য খুব ইম্পর্টেন্ট। ওকে, তাই এইরকম টেকনিক শিখতে হবে, ইনস্ট্যান্ট আনসার করা শিখতে হবে। বুঝে গেছে? দেখো আমাদের 3 নম্বর কোশ্চেনটা কি বলেছে দেখো তো, বলছে যদি 4% সরল সুদে একটি নির্দিষ্ট সময়ে আসল ও সুদের অনুপাত 5:2 হয়, তবে আসল টাকাটি কত সময়ের জন্য বিনিয়োগ করা হয়েছিল তোমাকে বার করতে বলেছে। তোমার দেখেই এই সমস্ত কোশ্চেন গুলো সেই I সমান PRT/100 এর ফর্মুলার কথা মনে পড়বে, কিন্তু আমি বলবো এই ফর্মুলা না অ্যাপ্লাই করে কিভাবে অল্প সময় অ্যান্সার করা যায়। দেখো একটা জিনিস বলো, তোমাকে কার অনুপাতটা দিয়েছে? অনুপাতটা দিয়েছে আসল মানে হচ্ছে প্রিন্সিপাল আর হচ্ছে ইন্টারেস্টের। অনুপাতটা কত বলেছে বলো তো? অনুপাত হচ্ছে 5:2। তার মানে 5 টাকা যদি তুমি ইনভেস্ট করতে, তুমি 2 টাকা ইন্টারেস্ট পেতে। সিম্পল ইন্টারেস্টের অঙ্কে সবসময় প্রিন্সিপালকে তুমি যদি 100 ধরার চেষ্টা করো না, তোমার ক্যালকুলেশন খুব ফাস্ট হবে। তাই আমি এই কোশ্চেনটাও, আমার এটা অনুপাত দেওয়া আছে, অনুপাত মানে কোনো এক্সাক্ট ফিগার নয়, আমি আমার সুবিধার্থে একে আমি 100 করে নেওয়ার চেষ্টা করব। এখন প্রিন্সিপালকে যদি 100 টাকা করতে চাই, তাহলে 5 কে কত দিয়ে গুণ করলে 100 হবে বলো তো? 5 কে 20 দিয়ে গুণ করলে 100 হবে। যেহেতু এটা অনুপাতের সিম্বল, তাই 20 যদি এদিকেও গুণ করি, 20 কিন্তু আমাকে এদিকেও গুণ করতে হবে। তাই একে 20 দিয়ে গুণ করলে কত হচ্ছে বলো তো? 100। আর একে 20 দিয়ে গুণ করলে কত হচ্ছে বলো তো? 40। আচ্ছা, আমাদের অঙ্কে কি বলেছিল বলতো? বলছে যদি 4% সরল সুদে একটি নির্দিষ্ট সময়ের জন্য রাখা হয়। 4% সরল সুদ, 4% মানে কি বলতো? মানে 100 টাকা যদি তোমার প্রিন্সিপাল হয়, 4% মানে বছরে ইন্টারেস্ট পাবে হচ্ছে 4 টাকা। তার মানে 100 টাকা প্রিন্সিপাল হলে তুমি 1 বছরে 4 টাকা ইন্টারেস্ট পাবে। আচ্ছা আমাদের বলতো, আমরা যেটা করেছি 100 টাকার উপর ক টাকা আমি ইন্টারেস্ট পেয়েছি? 40 টাকা। আচ্ছা 100 টাকার উপর যদি আমি বছরে 4 টাকা ইন্টারেস্ট পাই, তাহলে 40 টাকা ইন্টারেস্ট পেতে আমার কত বছর অপেক্ষা করতে হবে? না আমার 10 বছর অপেক্ষা করতে হবে, কারণ প্রতি বছর আমি 4 টাকা করে ইন্টারেস্ট পাবো। তাই আমার উত্তর কত? আমার উত্তর হচ্ছে 10 ইয়ার্স। তাহলে এই কোশ্চেনের আনসার কত হবে? এই কোশ্চেনের আনসার হচ্ছে অপশন নাম্বার এ হচ্ছে এই কোশ্চেনের আনসার। বুঝে গেছে? চলো আমরা পরের কোশ্চেনটার দিকে যাই। পরের কোশ্চেনটা আমাদের বলেছে যে নিম্নলিখিত ভগ্নাংশ অনুপাতে চতুর্থ ভগ্নাংশটি কোন তোমাকে বার করতে বলেছে। এখানে কি কি ভগ্নাংশ দিয়ে দিয়েছে দেখো তো? দিয়ে দিয়েছে 1/3, 1/6, 1/9 আর তোমাকে চতুর্থ ভগ্নাংশটা বার করতে বলেছে। তুমি কি দেখবে বলো তো? তুমি দেখবে প্রথমটার সাথে তৃতীয়টা যে অনুপাতে ভগ্নাংশটা তৈরি হচ্ছে, তৃতীয়টার সাথে চতুর্থটাও সেই অনুপাতে তৈরি হবে। এখন বলো তো 3 কে 2 দিয়ে গুণ করলে কত আসে? 6। তাহলে 9 কে 2 দিয়ে গুণ করলে কত হবে? 18। তার মানে আমাদের চতুর্থ ভগ্নাংশটা কত হবে বলো তো? চতুর্থ ভগ্নাংশটা হবে 1/18। অতএব এই কোশ্চেনের আনসার কত হবে? এই কোশ্চেনের আনসার হবে অপশন নাম্বার এ হচ্ছে এই কোশ্চেনের আনসার। বুঝে গেছে? চলো আমরা পরের কোশ্চেনটা দিকে যাই। দেখো পরের কোশ্চেনটা কি বলেছে বলো তো? বলছি যদি দুটি স্টেশনের মধ্যে পৌঁছানোর সময় 20% হ্রাস করতে হয়, তবে একই ট্রেনের গতিবেগ কত শতাংশ বৃদ্ধি করতে হবে তোমাকে বার করতে বলেছে। দেখো এটা একটা পার্সেন্টেজের চ্যাপ্টারের অঙ্ক, এবং পার্সেন্টেজের এই ধরনের কোশ্চেন গুলো কিভাবে তুমি কোনো পেন না ঠেকিয়েও করতে পারবে, তা কিন্তু আমি পার্সেন্টেজের ক্লাস 1 ভিডিওতে কিন্তু পরিষ্কারভাবে তোমাদের দেখিয়েছি। যারা পার্সেন্টেজের আমার ক্লাস 1 ভিডিওটা তোমরা দেখোনি, অবশ্যই পার্সেন্টেজের ক্লাস 1 ভিডিওটা দেখে নেবে, কারণ এই সমস্ত কোশ্চেন আনসার তুমি কোশ্চেন দেখবে এবং জিকের মতন তুমি উত্তর করবে। কিভাবে? আচ্ছা দেখো এখানে আমাকে বলেছে বলতো 20% হ্রাস করতে হয়, তবে ট্রেনের গতিবেগ কত শতাংশ বৃদ্ধি করতে হবে। আমি পার্সেন্টেজের ক্লাসে একটা তোমাদের স্কেল লিখে দিয়েছিলাম, দেখবে ওখানে 100%, তারপরে 50%, 33.1-3%, 25%, 20%, 16.2-3%, আরো আছে। আমার এই কোশ্চেনটার জন্য লাগবে না বলে আমি লিখছি না। আমি বলেছিলাম যখন এইরকম ধরনের কোশ্চেন একটা দেবে, কোন জিনিসকে এত শতাংশ হ্রাস করা হলো, আবার কত শতাংশ বৃদ্ধি করতে হবে, যদি এইরকম ধরনের তোমার কাছে কোনো কোশ্চেন আসে, তুমি কি করবে? তোমাকে যে পার্সেন্টেজটা প্রথমে বলেছে সেই পার্সেন্টেজটা তুমি ফিক্সড করো। যেমন অঙ্কে আমাদের এখানে বলেছে যে 20% হ্রাস করতে হয়, তাহলে 20%টাকে আমি প্রথমে যে ফিক্সড করলাম। এবার আমাদের করণীয় কি? এবার আমাদের করণীয় হচ্ছে উত্তরে চলে যাবো, যে উত্তর কি বলছে। উত্তর যদি বলে হচ্ছে বর্ধিত করতে হবে, তাহলে তার পরেরটা কি আমরা আনসার করে দেবো। উত্তর যদি বলে হ্রাস করতে হবে, তাহলে তার পরেরটা কি আমরা আনসার করে দেবো। এই অঙ্কে আমাদের কি বলেছে বলতো? তবে একটি ট্রেনের গতিবেগ কত শতাংশ বৃদ্ধি করতে হবে। তাহলে 20 সপক্ষে বৃদ্ধি কি, তারপরেরটা তাহলে উত্তর কত হবে? উত্তর হচ্ছে 25% হচ্ছে এই কোশ্চেনের জন্য আনসার হবে। দেখো এই সমস্ত কোশ্চেনের জন্য আমি তোমাকে কোনো পরীক্ষায় কি পেন ধরতে হবে? তুমি যদি ট্রিক্সটা জানো, তাহলে কিন্তু তুমি ইনস্ট্যান্ট আনসার করতে পারবে। এই ধরনের ট্রিক্স কিন্তু তোমাকে জেনে যেতে হবে। দেখো একই টিচারের কাছে প্রচুর ছাত্রছাত্রী পড়বে, একই বই সবাই ফলো করবে,
কিন্তু সিলেকশন শুধুমাত্র হাতে গোনা কয়েকজনকার মধ্যে হবে। কেন জানো তো? তাদের কিছু এক্সট্রা জিনিস আছে। সেই এক্সট্রা জিনিসটা কি বলতো? এই সমস্ত হচ্ছে ট্রিক্স যা তোমাকে হচ্ছে পাস করার জন্য অনেকটা এগিয়ে দেবে। তাই এই ভিডিওর প্রতিটা কোশ্চেন কিন্তু তোমাকে খুব ভালো করে করে দেখতে হবে। দেখেছো, প্রতিটা কোশ্চেনের জন্য প্রতিটা আলাদা আলাদা টেকনিক, আর এই সমস্ত যত তুমি টেকনিক জানবে পরীক্ষা হলে তো এরকম ধরনেরই কোশ্চেন তুমি পাবে। সেখানে কিন্তু তোমার স্কোর করার প্রবাবিলিটি অনেকটা বেড়ে যাবে। বুঝে গেছে? তাহলে চলো আমরা পরের কোশ্চেনটা এইরকম আরো ইন্টারেস্টিং পদ্ধতিতে সলভ করি। দেখো বলছে কোন পরিমাণ টাকা চক্রবৃদ্ধি হারের সুদে 6 বছরে যদি 2.5 গুণ হয়, ওই একই পরিমাণ টাকা 18 বছরে কত গুণ হবে তোমাকে বার করতে বলেছে। এই কোশ্চেনটা আমি কিভাবে ইনস্ট্যান্ট আনসার করব, কিভাবে? আচ্ছা, প্রথমে আমি তোমার বোঝার জন্য আমি একটা ফর্মুলা শুধু লিখে রাখি যে কম্পাউন্ড ইন্টারেস্টের অ্যামাউন্ট সমান হচ্ছে প্রিন্সিপাল ইনটু 1 প্লাস আর বাই 100 পাওয়ার হচ্ছে টি। দেখো এটা যেটা আছে এটা হচ্ছে পাওয়ারে আছে। আচ্ছা, এই পাওয়ারটা বোঝাবার জন্যই আমাকে এটা তোমাকে লিখতে হলো, কিন্তু পরীক্ষা হলে তোমাকে এই ফর্মুলা লিখতে হবে না। তুমি কি করবে বলেছে যে 6 বছরে 2.5 গুণ হয়ে যাচ্ছে, মানে কোন একটা টাকা তুমি রাখলে সেটা অ্যামাউন্ট হয়ে যাচ্ছে 2.5 গুণ। আচ্ছা, 2.5 গুণ মানে কত? সেটা 5/2 লিখতে পারি। 2.5 গুণকে আমি লিখতেই পারি হচ্ছে 5/2। আচ্ছা, এই 5/2টা যেটা হচ্ছে এটা কত বছরে হচ্ছে বলতো? এটা হচ্ছে 6 বছরে হচ্ছে। এটা হচ্ছে পাওয়ারে আছে, তাহলে আমি এর উপর অনুযায়ী লিখলাম। বুঝা গেছে? এবার তোমাকে বলেছে এটা 18 বছরে কত গুণ হবে। আচ্ছা, 6 এর সাথে কত গুণ করলে 18 হয় বলতো? 6 এর সাথে 3 গুণ করলে 18 হয়। এটা তো পাওয়ার। তুমি যদি এইদিকে যদি 3 গুণ করো, তোমাকে তাহলে এইদিকেও 3 গুণ করতে হবে। আচ্ছা, তাহলে 5 এর পাওয়ারে 3 মানে কত বলতো? 5 এর কিউব মানে হয় 125, আর 2 এর কিউব মানে কত হচ্ছে 8। তোমার প্রিন্সিপালটা এই 18 বছরে কতটা হয়ে যাবে বলতো? 18 বছরে 125/8 হয়ে যাবে। তার মানে অপশন নাম্বার কত? অপশন নাম্বার হচ্ছে সি হচ্ছে এই কোশ্চেনটার জন্য आंसर। দেখো, সলভ করতে গিয়ে আমি কিন্তু কোনো রকম ফর্মুলা ইউজ করলাম না, আমি এটা জাস্ট তোমাদের বোঝাবার জন্য লিখলাম, কিন্তু পরীক্ষা হলে তোমাদের কাছে হচ্ছে শুধু এটুকু কম্পাউন্ড ইন্টারেস্টের অঙ্ক হচ্ছে, অথচ ফর্মুলা ছাড়া অঙ্ক হচ্ছে, এবং কোনো জটিল ক্যালকুলেশন নেই, খুব ইজি ক্যালকুলেশনের মাধ্যমে কিন্তু তুমি অঙ্কটাকে কিন্তু নামিয়ে দিতে পারবে। তাহলে এই রকম ধরনের ট্রিক্স কিন্তু তোমাকে শিখতেই হবে, কবে কিন্তু তুমি পরীক্ষায় সিলেকশন পাবে। এত ছেলে এত প্রিপারেশন নিচ্ছে, তাদেরকে হারিয়ে তোমাকে জিততে হবে কিন্তু। তাই তোমার মধ্যে তো কিছু স্পেশালিটি থাকতেই হবে। ওকে, তাই চলো আমরা নেক্সট কোশ্চেনের দিকে এগোই। চলো, আর একটা আমাদের কম্পাউন্ড ইন্টারেস্ট অঙ্ক দিয়েছে, এই কোশ্চেনটা আমরা কিভাবে সলভ করবো দেখে নাও। এখানেও কিন্তু আমরা কোনো ফর্মুলা অ্যাপ্লাই করব না। দেখো, এখানে বলেছে বার্ষিক চক্রবৃদ্ধি কত হারের সুদে 10,000 টাকা 2 বছরে 12,100 টাকা হয়ে যাবে তোমাকে বার করতে বলেছে। চক্রবৃদ্ধির সুদের অঙ্ক 2 বছরে 10,000 টাকাটা তোমার হয়ে যাবে হচ্ছে 12,100 টাকায় হয়ে যাবে, এবং তোমাকে রেট অফ ইন্টারেস্টটা বার করতে বলেছে। তুমি যদি এখন বসে বসে এই a সমান p ইনটু 1 প্লাস আর বাই পাওয়ারে 100 পাওয়ারে টি দিয়ে এখানে পি এর জায়গায় 10,000 বসালে, এখানে 12,100 বসালে, টিটাকে 2 বললে, তারপর এখান থেকে ক্যালকুলেশন করে যদি তুমি উত্তর বার করতে চাও, তাহলে তুমি তো পরীক্ষা সফল হবে না। কারণ এই সময় অন্যজন অন্য শর্ট ট্রিক্স অ্যাপ্লাই করে তোমার থেকে বেশি কোশ্চেন আনসার করে দিয়ে চলে যাবে। তোমাকে কি শিখতে হবে দেখে নাও। দেখো, আমাকে এখানে বলেছিল যে 10,000 টাকাটা কি হচ্ছে 2 বছরে কত টাকা হচ্ছে বলতো? 12,100 টাকা হচ্ছে। 12,100 টাকা হচ্ছে। তোমার প্রথমে কি কাজ হয় বলতো? যখন এইরকম ভ্যালু গুলো তোমাকে দেবে, কোনটা প্রিন্সিপাল 2 বছরে এত হচ্ছে বা 3 বছরে এত হচ্ছে, তুমি প্রথমে কি করবে বলতো? প্রথমে এই দুটো ভ্যালুর মধ্যে কাটাকুটি করার চেষ্টা করবে। কিভাবে? দেখো, এখানেও 0 0 আছে, দুটো কেটে দিলাম, এখানেও 0 0 আছে, দুটো কেটে দিলাম, তাহলে এইটা হয়ে গেল কত বলতো? 100, আর এটা হয়ে গেল কত বলতো? 121। আচ্ছা, এবার আমাকে কি বলেছিল বলতো? এটা কত বছরে হয়েছিল? এটা 2 বছর। যদি 2 বছর বলে, তুমি এর পাওয়ারে একটা স্কয়ার রুট চাপে দেবে, এর পাওয়ারে একটা স্কয়ার রুট চাপে দেবে। যদি 3 বছর বলতো, তাহলে আমি এখানে √3 এখানে √3 করতাম। যেহেতু 2 বছর বলেছে, আমি √2 করলাম। আচ্ছা, 100 √2 মানে কত বলতো? 10, আর 121 এর √2 মানে কত বলতো? 11। হ্যাঁ, তোমাকে ভ্যালুগুলো ঠিক এইরকম ভাবেই দেবে। যদি এটা 3 বছর আসতো, ঠিক তোমাকে ক্যালকুলেশন করে যেমন কিউব আসবে সেই রকম আকারই দেবে। ঠিক যেমন যদি 2 বছর আসলে বলে, তো ঠিক এরকম স্কয়ার নাম্বারই দিয়েছে। অঙ্কটা এটা হচ্ছে কম্পিটিটিভ অঙ্কের নিয়ম, তোমার কাছে সাজানো থাকবে, তোমাকে বুঝতে হবে। আচ্ছা, এই যে আমি স্কয়ার করলাম, আচ্ছা আচ্ছা এই যে আমি স্কয়ার রুট করলাম, এটার অর্থ হলো এই জিনিসটাকে আমি ভেঙে নিলাম, মানে এটা হচ্ছে 1 বছরে 1 বছরে আমি কনভার্ট করলাম, মানে 1 বছরে 10 টাকাটা হয়ে যাচ্ছে বলতো 11 টাকা। তাহলে 1 বছরে যদি কোনো 10 টাকা 11 টাকা হয়ে যায়, তার মানে আমি ইন্টারেস্ট কত টাকা পেয়েছি? 1 টাকা ইন্টারেস্ট। তাহলে 1 টাকা যদি ইন্টারেস্ট পাই 10 টাকার উপর, তাহলে 100 তে কত বলতো? ক্যালকুলেশন করলে হবে 10%।
তাহলে আমাদের রেট অফ ইন্টারেস্ট কত? এই কোশ্চেনের রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 10% হচ্ছে এই কোশ্চেনের আনসার। অপশন নাম্বার এ হচ্ছে এই কোশ্চেনের আনসার। বুঝে গেছে? চলো পরের কোশ্চেনটার দিকে যাই। বলছে দুটি শাড়ি প্রতিটি 400 টাকায় বিক্রি করে। এক বিক্রেতা প্রথম শাড়িতে 20% লাভ ও দ্বিতীয় শাড়িতে 20% ক্ষতি স্বীকার করেন। সামগ্রিকভাবে তার কত লাভ বা ক্ষতি হলো তোমাকে বার করতে বলেছে। এটা হচ্ছে একটা প্রফিট এন্ড লসের চ্যাপ্টারের অঙ্ক। এবং এই যারা তোমরা কম্পিটিটিভ পরীক্ষা তোমরা দাও, তোমরা জানো যে এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষায় প্রায় আসে। কিন্তু তুমি কি জানো যে এই ধরনের কোশ্চেন আনসার করার জন্য কোনো পেন লাগে না? তুমি এই ধরনের কোশ্চেন জিকের মতন জাস্ট টিক মেরে বেরিয়ে যেতে পারবে। কিভাবে? এসো দেখো, বলছে এখানে কোন একটা বিক্রেতা দুটো শাড়ি একই দামে বিক্রি করেছে। আচ্ছা আমাকে বলো তো, যে অপশন গুলো দেওয়া আছে এখানে কোনো দাম উল্লেখ করা আছে? না। এখানে কি উল্লেখ করা আছে বলো তো? পার্সেন্টেজ উল্লেখ করা আছে। তাহলে যদি কোনো দাম উল্লেখ না করা থাকে, তাহলে এই ধরনের অঙ্কর ক্ষেত্রে যেখানে বলে দেবে একই দামে দুটো জিনিস বিক্রি করা হয়েছে, সেক্ষেত্রে আমরা এই ভ্যালুটাকে নিয়ে আমরা কোনো মাথা ঘামাবো না। যদি অপশনে কোনো ভ্যালু দেয়া থাকতো তখন আমি 400 কিনে মাথা ঘামাবো। তাই আমরা ভেবেই নেবো একই দাম, কত দাম জানি না, সেটা যা ইচ্ছা হতে পারে। অঙ্কটাতে কি দেখবো বলতো? অঙ্কটাতে বলেছে একটা শাড়িতে তার 20% কি হচ্ছে? লাভ হচ্ছে, আর একটা শাড়িতে তার 20% কি হচ্ছে? ক্ষতি হচ্ছে। তোমার কাজ কি হবে বলতো? যখন এইরকম কোনো ভ্যালু পাবে, একই পার্সেন্টেজ লাভ আবার সেম পার্সেন্টেজই ক্ষতি, তখন তোমার কাজ হবে এই যে প্রথম যে ডিজিটটা আছে এই দুটোকে তুমি গুণ করে দাও। 4% কি হয় বলতো? অলওয়েজ ক্ষতি। এটা জেনে রাখবে, যখন সেম পার্সেন্ট লাভ সেম পার্সেন্ট তোমার ক্ষতি হয়, ওভারঅলের উপর সর্বদা তোমার ক্ষতি হবে। কত ক্ষতি হবে? তোমার হচ্ছে 4% হচ্ছে ক্ষতি হবে। এটা আমরা কি করলাম? শুধু প্রথম দুটো ডিজিটকে আমরা গুণ করে দিলাম। তবে এই ক্ষেত্রে আমি বলবো এইরকম ভাবে প্রথম দুটো ডিজিটকে না গুণ করে, কারণ কোনো কোনো অঙ্কে এখানে 25-25 দিয়ে দেয়, 15-15 দিয়ে দেয়। তো তোমাদের একদম বেসিক একটা ফর্মুলা মনে রাখা উচিত, সেটা হচ্ছে যে কমন পার্সেন্টেজটা বলে দেবে সেই কমন পার্সেন্টেজে তুমি স্কোয়ার করবে, তাকে তুমি 100 দিয়ে ভাগ করে দেবে। ভাগ করে দিলেই তোমার কিন্তু উত্তর বেরিয়ে যাবে। যেমন এটা 20 স্কোয়ার করলে কত আসলে বলো তো? 400, বাই নিচে করলাম কত হচ্ছে? 100, অতএব 0 কেটে গেল, কত উত্তর হলো? 4%। যদি তুমি দেখতে পাও যে লাস্টে দুটো শূন্য আছে, তখন কিন্তু না এইটা করানোর চেষ্টায় যাবে না, তখন ঠিক আমার মতন 2 দুগুণে কত? 4। আরে এটা বলো তো, তুমি যদি এই পদ্ধতিটা তুমি জানতে, তোমার এই কোশ্চেনটা করার জন্য তোমার ব্রেন দরকার পড়তো, তুমি জিকের মতন আনসার করে দিতে পারো না? ও 20 বলা আছে 2 দুগুণে 4, তাহলে 4% কি হচ্ছে? ক্ষতি। কারণ দাদা বলেছে যখনই এরকম কোশ্চেন একই পার্সেন্টেজ লাভ এবং একই পার্সেন্টেজ যদি ক্ষতি হয়, সব সময় ওভারঅলের উপর ক্ষতি হয়। এটা মাথার মধ্যে মেনে নাও। বুঝে গেছো? চলো পরের কোশ্চেনের দিকে যাও। এরকম অনেক ইন্টারেস্টিং কোশ্চেন এখনো বাকি আছে। প্রতিটা কোশ্চেনের শর্ট ট্রিক জানতে হবে। এবং তুমি ভাবছো তুমি নিশ্চয়ই ভাবছো যে পরীক্ষার হলে এত সুন্দর করে এত তাড়াতাড়ি করে অঙ্ক করা যায়। আমি তো অনেক জটিল করে ক্যালকুলেশন করতাম। না, আর তোমাকে কোনো রকম জটিল করে ক্যালকুলেশন করতে হবে না। তুমি আমার প্রতিটা ভিডিও দেখো, দেখবে আমি তোমাকে শেখানোর চেষ্টা করেছি যে কত অল্প সময়েও পরীক্ষার হলে আনসার করা যায়। চলো পরের কোশ্চেনে যাওয়া যাক। দেখো আমাদের পরের কোশ্চেনটা কি বলছে বলতো? বলছে গম ও ধানের বাজার দরের অনুপাত 2:3। গম আছে আর হচ্ছে তোমার হচ্ছে ধান আছে, এই দুটো জিনিসের বাজার দরের অনুপাত বলে দিয়েছে কত? বলেছে 2:3। তোমাকে বলেছে একটি পরিবারের গম ও ধানের ব্যবহারের অনুপাত বলেছে 5:4। একটি পরিবারের গম এবং ধানের ব্যবহারের অনুপাত বলে দিয়েছে 5:4। তাহলে পরিবারটি গম ও ধানের জন্য খরচের অনুপাতটা তোমাকে বার করতে বলেছে। তুমি কিভাবে ভাববে বলো তো? ভাবো গমের দাম 2 টাকা করে আর ধানের দাম 3 টাকা করে। আচ্ছা কোনো পরিবারে গম লাগে 5 কেজি, ধান লাগে 4 কেজি। আচ্ছা 2 টাকা করে যদি গম হয়, যদি 5 কেজি কারোর গম লাগে, তাহলে ওই পরিবারে মোট কত খরচ হচ্ছে গমের জন্য বলো তো? 2 টাকা করে কেজি, 5 কেজি, তাহলে গমের জন্য খরচ হচ্ছে 10 টাকা। আর ধান হচ্ছে 3 টাকা করে কেজি, লাগছে হচ্ছে 4 কেজি, মানে হচ্ছে 3-4 কত টাকা? 12 টাকা হচ্ছে ধানের জন্য খরচ হয়েছে। আমাকে দেখো এইটারই অনুপাত বার করতে বলেছে, গম এবং ধানের জন্য খরচের অনুপাত। আচ্ছা এটা জেনে রাখবে, অনুপাতের দুই দিকে তুমি সমান সংখ্যা দিয়ে গুণ করতে পারো অথবা সমান সংখ্যা দিয়ে ভাগ করতে পারো, কিন্তু কখনো সমান সংখ্যা যোগ করতে পারবে না বা সমান সংখ্যা বিয়োগ করতে পারবে না। তো দেখো এই যে ভ্যালুগুলো আছে, দেখো এটা 10 আছে, এটা 12 আছে। আচ্ছা এই 10 এবং 12 দেখো দুটোই তো 2 দিয়ে আমি কাটাকুটি করতে পারবো। তাহলে একে যদি 2 দিয়ে কাটি কত হচ্ছে? 5, একে 2 দিয়ে কাটি হচ্ছে 6। তাহলে আমাদের খরচের অনুপাত কত বলতো? খরচের অনুপাত হচ্ছে গেল 5:6।
অঙ্কটা পড়তে পড়তে কিন্তু আনসার হয়ে গেল। তাহলে বোঝা গেছে এইরকম ট্রিক্স কিন্তু তোমাকে জেনে যেতে হবে। ওকে, তাহলে চলো পরের কোশ্চেনটা দিকে আমরা যাই। বলছে তিনটি সংখ্যার গড় হচ্ছে 80। প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণের থেকে 10 বেশি এবং দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার 3 গুণের থেকে 10 কম। সব থেকে ছোট সংখ্যাটি কত তোমাকে বার করতে বলেছে। দেখো এই কোশ্চেনটা কিন্তু তোমাকে কিন্তু কোনো রকম শর্টকাট পদ্ধতি অবলম্বন করে করা যাবে না। এই কোশ্চেনটা একদম সিম্পল ওয়েতেই তোমাকে ক্যালকুলেশন করতে হবে। দেখো এখানে বলছে তিনটি সংখ্যার গড় বলে দিয়েছে 80। গড় মানে কি বলতো? গড় মানে হচ্ছে সকলের কাছে সমান। এই তিনজনকার কাছে যদি 80 থাকে তাহলে তিনজনের কাছে টোটাল কত আছে বলতো? তিনজনের কাছে টোটাল হচ্ছে 3 × 80 মানে হচ্ছে 240। এবার আমাকে তিনটে সংখ্যার মধ্যে ছোট সংখ্যাটা বার করতে বলেছে, কিন্তু তার অনেক কন্ডিশন দেয়া আছে। তো আমি তিনটে সংখ্যা এ বি সি এর মধ্যে আমাকে কোশ্চেনে বলেছিল যে প্রথম সংখ্যাটা দ্বিতীয় সংখ্যার দ্বিগুণের থেকে আবার কত বেশি? 10 বেশি। আর দ্বিতীয় সংখ্যাটা তৃতীয় সংখ্যার 3 গুণের থেকে হচ্ছে 10 কম। তার মানে আমি এটা জানলে এটা জানতে পারবো, এটা জানলে এটা জানতে পারবো। তার জন্য আমি ধরলাম এর ভ্যালুটাকে ধরলাম হচ্ছে x। যদি একে x ধরি, আমাকে বলো তো দ্বিতীয়র সাথে তৃতীয়র কি সম্পর্ক? বলেছিল দ্বিতীয় সংখ্যাটা তৃতীয় সংখ্যার 3 গুণ, মানে এটা যদি x হয় এর 3 গুণ, 3 গুণের থেকে 10 কম মানে হচ্ছে -10। এটা হচ্ছে আমি সেকেন্ডটা পেলাম। এবার সেকেন্ডের সাথে প্রথমে কি সম্পর্ক বলে দিয়েছিল বলতো? প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণের 10 বেশি। তার মানে দ্বিতীয় সংখ্যার দ্বিগুণ করলাম, এটা কত হচ্ছে 3x - 10। তা থেকে কত বেশি? 10 বেশি। আচ্ছা এই তিনটে ভ্যালুকে যদি আমি যোগ করি, তাহলেই দেখো এই তিনটে সংখ্যার যোগফল ছিল 240, এইটাই হবে। কারণ এই সংখ্যাগুলোর যোগফলই আমাদের এখানে বলা আছে। তাহলে আমি এখান থেকে বলতে পারি যদি আমি x গুণকে ক্যালকুলেশন করি, 3 দুগুণে কত হচ্ছে বলতো? 6x - 20 + 10 + 3x - 10 + x সমান কত হচ্ছে? 240। যদি x গুণকে দেখি 6x + 3x 9x + x কত হচ্ছে? 10x। আর যদি -20 + 10 মানে হচ্ছে -10, -10 - 10 মানে হচ্ছে -20। অতএব এদিকটা কত হয়ে গেল? 240। 10x সমান হচ্ছে, যদি আমি এদিকে পাঠিয়ে দিই তার মানে 240 এর সাথে 20 যোগ হয়ে 260 হয়ে যাবে। 0 0 কেটে গেল। অতএব x সমান কত হয়ে গেল? x সমান হচ্ছে 26। আমাদের ছোট সংখ্যাটা বার করতে বলেছে, ছোট সংখ্যাটা আমরা কি ধরেছিলাম? x ধরেছিলাম। তাহলে আমাদের উত্তর কত? উত্তর হচ্ছে 26। বুঝে গেছে? চলো আমরা একইভাবে আমরা পরের কোশ্চেনটার দিকে এগোই। বলছে একটি সমবায় সংস্থায় 45 জন ব্যক্তি 12 দিনে 10,000 ইলেকট্রিক বাল্ব প্রস্তুত করতে পারে। সংস্থাটি বলছে 9 দিনে 10,000 বাল্ব তৈরি করতে বরাত পায়। আরো অতিরিক্ত কতজন লোক তাদের নিয়োগ করতে হবে নির্দিষ্ট সময়ে কাজটি সম্পূর্ণ করতে? নরমালি একটা যে কোম্পানি আছে তাদের 45 জন লোক আছে এবং তারা 12 দিন টাইম পেলে 10,000 বাল্ব তারা তৈরি করে দিতে পারে। কিন্তু তারা এমন বরাত পেয়েছে যে 12 দিন নয়, তোমাকে 9 দিনের মধ্যেই কাজটা কমপ্লিট করে দিতে হবে। সংখ্যাটা কিন্তু একই আছে 10,000। তাহলে দেখো, তাহলে লোক সংখ্যা আমাদের বাড়াতে হবে। ওই কতটা লোক সংখ্যা বাড়াতে হবে এটাই তোমাকে কোশ্চেন দিয়েছে। তোমাকে একটা বলে রাখি যে ম্যান পাওয়ার যতজন থাকে তাকে যদি আমি দিন দিয়ে গুণ করি তাহলে সেটা কাজের পরিমাণ হয়। মানে 10টা ম্যান পাওয়ার যদি 10 দিন কাজ করে তাহলে কাজের পরিমাণ হবে 100। তাহলে এখানে আমরা একটা ফর্মুলা শিখবো, সেটা হচ্ছে m1 d1 / w1 সমান হচ্ছে m2 d2 বাই হচ্ছে w2। এমটা কি ম্যান পাওয়ার, ডিটা কি? ডিটা হচ্ছে কত দিন কাজ করেছে, ডব্লিউটা হচ্ছে কাজের পরিমাণ। এখানে 45 জন প্রথমে কাজ করেছিল, 12 দিনে কাজ করেছিল, 10,000 বাল্ব তারা তৈরি করেছিল। আচ্ছা একইভাবে তোমাদের কতজন কাজ করেছে বলে দেয়নি, কিন্তু 9 দিন কাজ করেছে, সেই 10,000 বাল্বই তোমাদের হচ্ছে তৈরি করেছে। 10 আর 10 2 দিন কেটে দিলাম। 9 দিয়ে কাটলে কত বলা হচ্ছে? 5 5 × 12 মানে কত হচ্ছে? 60। তাহলে এই 9 দিনে 10,000 বাল্ব তৈরি করতে তোমার কতজন লোক লাগছে বলে তো? 60 জন লোক লাগছে। আগে 45 জন ছিল, তাহলে কতজন তোমাকে বেশি আনাতে হবে? আরো অতিরিক্ত 15 জন কর্মী তোমাকে নিয়োগ করতে হবে। তাহলে এই কোশ্চেনের আনসার কত? এই কোশ্চেনের আনসার হচ্ছে 15, কারণ তোমাকে বলেছে কতজন অতিরিক্ত নিয়োগ করতে হবে, কতজন কাজ করতে নয়। তাহলে উত্তর কোনটা হবে? উত্তর হচ্ছে অপশন নাম্বার ডি হচ্ছে এই কোশ্চেনটার আনসার হবে। বুঝে গেছে? চলো একইভাবে আমরা পরের কোশ্চেনটার দিকে যাই। পরের কোশ্চেনটা আমাকে বলেছে যে একটি সেনা ছাউনিতে 500 জন সৈন্যের 24 দিনের রসদ আছে। 500 জন টোটাল সৈন্য আছে, তাদের খাবার মজুদ আছে 24 দিনের জন্য। বলছে আরো 300 জন সেনা উপস্থিত হলে ওই রসদে কত দিনের যোগান সম্ভব হবে তোমাকে বার করতে বলেছে। মানে 500 জন যে সৈন্য ছিল তাদের 24 দিনের খাবার তোমার হচ্ছে মজুদ ছিল, মানে এত ইউনিট খাবার কিন্তু মজুদ ছিল। এখন যদি এই খাবারটাই তোমাকে ভাগ করতে হবে আরো নতুন 300 জন আছে তাদেরকে নিয়ে, তার মানে এখন কতজন আছে বলতো? 500 জন, আরো নতুন 300 জন এসছে, তাহলে এখন সৈন্য হয়ে গেছে কতজন? 800 জন।
এই আবারটাই এই 800 জনকার মধ্যে কত দিনে তোমাকে চলবে তোমাকে বার করতে বলেছে। আমি কি করব, সিম্পল দেখো এখানে দুটো শূন্য শূন্য আমি কেটে দিলাম, 8 দিয়ে কাটলে কত হচ্ছে 3, অর্থাৎ 3 5 গুণ করলে কত হচ্ছে 15। তাহলে আমাদের খাবারটার কতদিন চলবে, আমার খাবারটা কিন্তু আর 15 দিন চলবে। বুঝতে পেরেছো? চলো আমরা আর একটা ইন্টারেস্টিং কোশ্চেনের দিকে যাই। দেখো আমাকে বলছে একটি হল ঘরের দৈর্ঘ্য প্রস্থের থেকে 5 মিটার বেশি, যদি হল ঘরের ক্ষেত্রফল 84 মিটার স্কয়ার হয় তবে হল ঘরের দৈর্ঘ্য ও প্রস্থ কত তোমাকে বার করতে বলেছে। দেখো তোমাদের কিছু কিছু কোশ্চেন না অপশন টেস্ট করে করতে হয়, আর এই কোশ্চেনটা আমি তোমাদের দেখাবো যে পরীক্ষা হলে অপশন টেস্ট করে কিভাবে আনসার করতে হয়। দেখো তোমাদের একটা কথা বলে রাখি, ক্ষেত্রফল মানে দুটো জিনিসের দরকার, একটা হচ্ছে দৈর্ঘ্য, একটা হচ্ছে প্রস্থ। এই দুটো জিনিসকে যদি গুণ করো তুমি পাবে হচ্ছে এরিয়া। এবার আমাকে এখানে যে কোশ্চেন আমার জানতে চেয়েছে দৈর্ঘ্য আর প্রস্থটাই জানতে চেয়েছে, আর দৈর্ঘ্য প্রস্থগুলো কি বলা আছে বলতো, অপশনের মধ্যে দেয়া আছে। তোমাকে বলা আছে যে ক্ষেত্রফলটা কিন্তু 84 বলে দেয়া আছে। যদি তুমি প্রথম অপশনটা চেক করো, দেখো 11 ইন্টু 6, আচ্ছা 11 যদি দৈর্ঘ্য হয়, 6 যদি প্রস্থ হয়, কখনোই গুণ করলে কি 84 আসবে? আসবে না। তার মানে প্রথম অপশনটা আমার হবে না। দ্বিতীয় অপশনটা যদি চেক করি, দেখো 13 ইন্টু 8, 13 ইন্টু 8 কে গুণ করলে কত হবে বলতো, 13 ইন্টু 8 কে গুণ করলে কি 84 আসবে? আসবে না। তাহলে এই অপশনটাও হবে না আমাদের। নাম্বার সিতে বলা আছে, দেখো 14 আর 6, মানে 14 কে যদি আমি 6 দিয়ে গুণ করি তাহলে কত আসবে বলতো, তাহলে কিন্তু আসবে কিন্তু 84 কিন্তু আসছে, মানে আমাদের এরিয়াটা চলে আসছে। কিন্তু একটা কন্ডিশন কত দিয়েছিল বলতো, দৈর্ঘ্য আর প্রস্থের মধ্যে গ্যাপ কত হতে হবে, 5। এখানে দৈর্ঘ্য আর প্রস্থের মধ্যে গ্যাপ কি 5 আছে? 5 নেই। এখানে কত গ্যাপ আছে বলতো, এখানে আছে 8। তাহলে এই অপশনটা হবে না। তিনটে অপশন যদি না হয় অটোমেটিক্যালি অপশন 4টা আমাদের উত্তর হয়ে যাবে। আর এমনিও যদি আমি ক্যালকুলেশন করে দেখে নিতাম, দেখো আমাদের বলেছিল 12 আর 7, 12 7 কে গুণ করলে কত হয় বলতো, 84 হয়। আর 7 আর 12 এর মধ্যে ডিফারেন্স কত বলতো, 5। তাহলে অপশন নাম্বার ডি হচ্ছে এই কোশ্চেনের আনসার। তাহলে আমরা কিছু কিছু কোশ্চেন কিন্তু পরীক্ষা হলে এইভাবে অপশন টেস্ট করে দেখে নেবো, আমার সময় কম লাগার জন্য। বুঝে গেছে? চলো আমরা প্রফিট এন্ড লসের একটা ইন্টারেস্টিং অঙ্ক করি। দেখো এখানে আমাকে বলেছে এক ব্যক্তি একটি দ্রব্য 5% লাভে বিক্রয় করলেন। এতে তিনি যদি 5% ক্ষতিতে বিক্রয় করলে যে অর্থ পেতেন তার থেকে 15 টাকা বেশি পেলেন। দ্রব্যটির ক্রয় মূল্য কত টাকা বার করতে বলেছে। দেখো প্রফিট এন্ড লসের চ্যাপ্টার অঙ্ক, আবার দেয়া হচ্ছে পার্সেন্টেজ, 5% 5%। পার্সেন্টেজ থাকা মানে জানো তো, যদি তুমি 100 ধরে ক্যালকুলেশন করো তোমার খুব ফাস্ট ক্যালকুলেশন হয়। আমি ধরলাম যে জিনিসটার দাম ছিল হচ্ছে, কস্ট প্রাইস হচ্ছে 100 টাকা, কস্ট প্রাইস ধরলাম 100 টাকা। আচ্ছা যদি আমি প্রথমে কি 5% লাভে বিক্রি করেছি, 5% লাভ মানে 100 টাকায় যদি 5 টাকা লাভে বিক্রি করি, তাহলে আমি জিনিসটা বিক্রি করবো কত টাকা বলো তো, আমি জিনিসটা বিক্রি করবো হচ্ছে 105 টাকা। অঙ্কে বলছে যদি আমি জিনিসটাকে 5% ক্ষতিতে বিক্রয় করতাম, 5% ক্ষতি মানে কত, 100 টাকার উপর 5 টাকা ক্ষতি, তার মানে বিক্রি করতাম বলতো কত টাকা, 95 টাকা। আমাদের আমরা যে 100 ধরেছিলাম তার সপক্ষে দেখো 95 টাকায় ক্ষতিতে বিক্রি হতো, 105 টাকা লাভে বিক্রি হতো। তার মানে ক্ষতির সপক্ষে আমার কত টাকা বেশি হতো বলতো, ক্ষতির সপক্ষে আমার 10 টাকা বেশিতে বিক্রি হচ্ছে। কিন্তু অঙ্কে বলেছে এটা ক টাকা বলতো, অঙ্কে বলেছে 15 টাকা বেশিতে বিক্রি হতো, তখন কস্ট প্রাইস কত তোমাকে বার করতে বলেছে। আমরা তো এই কস্ট প্রাইসটা উত্তর করতে পারি না, কারণ এটা আমরা ধরেছি। এইটা ছাঁচ তৈরি করলাম, এই ছাঁচে জাস্ট অঙ্কটাকে ফেলে দেবো, উত্তর হয়ে যাবে। লিখবো যখন 10 টাকা বেশি হয় তখন কস্ট প্রাইস হচ্ছে 100 টাকা, আমাকে অঙ্কে বলেছে 15 টাকা বেশি, তার মানে আমাদের কস্ট প্রাইস কত হবে বলতো, 10 টাকায় যদি 100 টাকা হয় তাহলে 15 টাকায় কত হবে, 150 টাকা। তাহলে আমাদের উত্তর কত, উত্তর হচ্ছে এই কোশ্চেনের অপশন নাম্বার কত হবে, অপশন নাম্বার এ হচ্ছে এই কোশ্চেনের হচ্ছে आंसर। বুঝে গেছেন? চলো এরকম আরো কিছু ইন্টারেস্টিং অঙ্ক আমাদের এখনো করতে হবে। চলো পরের কোশ্চেন দিকে যাওয়া যাক। চলো আমরা পরের কোশ্চেনটা দিকে যাই। বলছে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এক ব্যক্তি দেখে যে একটি এক্সপ্রেস ট্রেন তাকে 15 সেকেন্ডে অতিক্রম করে। যদি এক্সপ্রেস ট্রেনটির গতিবেগ 60 কিলোমিটার পার ঘন্টা হয় তবে ট্রেনের দৈর্ঘ্য কত বার করতে বলেছে। দেখো ট্রেনের অঙ্কগুলোর ক্ষেত্রে একটা নিয়ম বলে দিই তোমাকে, একটা ট্রেন যদি একটা মানুষকে অতিক্রম করে বা একটা ইলেকট্রিক পোলকে অতিক্রম করে তখন ডিস্টেন্স হিসাবে শুধুমাত্র আমরা ট্রেনের দৈর্ঘ্য নেবো। কিন্তু যদি একটা ট্রেন একটা প্ল্যাটফর্মকে অতিক্রম করে বা একটা ব্রিজকে অতিক্রম করে তখন ডিস্টেন্স হিসাবে ট্রেনের দৈর্ঘ্য প্লাস ব্রিজের দৈর্ঘ্যকে আমরা নেবো। তাই এই কোশ্চেনটায় আমাদের বলেছে একটা ট্রেন প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটা ব্যক্তিকে, প্ল্যাটফর্মটাকে নয়, দাঁড়িয়ে থাকা ব্যক্তিটাকে অতিক্রম করছে কত সেকেন্ড অতিক্রম করছে, 15 সেকেন্ডে। তাই এটা হচ্ছে টাইম এন্ড ডিস্টেন্স চ্যাপ্টারের একটা অঙ্ক। টাইম এন্ড ডিস্টেন্সের বেসিক একটা ফর্মুলা আছে, সেখানে বলা হয় যে ডিস্টেন্স সমান স্পিড ইনটু টাইম, এটা হচ্ছে বলা হয়। এখন আমি বললাম যে একটা ট্রেন যদি একটা ব্যক্তিকে অতিক্রম করে তখন ডিস্টেন্স হিসাবে শুধুমাত্র ট্রেনের দৈর্ঘ্য নেবো। তাই এখানে ডিস্টেন্সের জায়গায় আমি টি লিখলাম, সেটা হচ্ছে ট্রেনের দৈর্ঘ্যের জন্য টি লিখলাম।
আচ্ছা স্পিড কত বলে দিয়েছে, স্পিড হচ্ছে 60 কিলোমিটার পার আওয়ার। দেখো এই টাইম এন্ড ডিস্টেন্স চ্যাপ্টার একটা ইউনিট কিন্তু খুব ইম্পর্টেন্ট, মানে ডিস্টেন্স যদি কিলোমিটারে লেখো তাহলে এটা কিলোমিটার পার আওয়ার, টাইমটাকে আওয়ার লিখতে হবে। ডিস্টেন্স যদি মিটারে লেখো তাহলে এটা মিটার পার সেকেন্ড এবং এটাকে সেকেন্ডে লিখতে হবে। এখন আমাদের এখানে ডিস্টেন্স মানে ট্রেনের দৈর্ঘ্য যেটা জানতে চাইছে মিটারে জানতে চেয়েছে, আর এখানে স্পিডটা বলে দিল হচ্ছে কিলোমিটার পার আওয়ার, আর সময়টা বলে দিয়েছে বলতো কততে, সময়টা বলেছে হচ্ছে 15 সেকেন্ড, সেকেন্ডে বলে দিল। তাহলে এটা মিটারে জানতে চেয়েছে, এটা সেকেন্ডে বলে দিয়েছে, কিন্তু এটা কিলোমিটার পার আওয়ারে আছে। তাই তোমার প্রথম কাজ হবে এইটাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট করা। মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে গেলে মনে রাখবে কিলোমিটার পার আওয়ার থেকে যদি মিটার পার সেকেন্ডে কনভার্ট করি তাহলে আমরা এর ভ্যালুটাকে আমরা 5/18 দিয়ে গুণ করব। আর যদি মিটার পার সেকেন্ড থেকে যদি আমি কিলোমিটার পার আওয়ারে যেতে চাই তাহলে এর ভ্যালুটাকে আমরা 18/5 দিয়ে গুণ করব। তাহলে এটা কিলোমিটার পার আওয়ারে দেয়া ছিল, আমি এটা মিটার আর সেকেন্ডে আছে বলে মিটার পার সেকেন্ডে যেতে চাইছি, তাই আমি কত দিয়ে গুণ করব, 5/18 দিয়ে গুণ করব। এখন 3 দিয়ে কাটলে 3 5 15, 3 দিয়ে কাটলে 3 6 18, 6 দিয়ে কাটলে কত হচ্ছে 10, অর্থাৎ 5 5 25, 25 × 10 মানে কত হলো 250। অতএব ট্রেনের দৈর্ঘ্য কত বলো তো, ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 250 মিটার হচ্ছে এই কোশ্চেনটার আনসার। বুঝে গেছে? চলো আমরা পরের কোশ্চেনটার দিকে যাই। এখানে আমাকে বলেছে 12, 15, 20 ও 25 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি কত তোমাকে বার করতে বলেছে। দেখো এটা হচ্ছে একটা এইচসিএফ এলসিএম চ্যাপ্টারের কোশ্চেন। এখানে যে যে সংখ্যাগুলো বলে দিয়েছে তোমাকে 12, 15, 20 আর হচ্ছে 25, বলছে এই সংখ্যাগুলো দ্বারা বিভাজ্য হবে ক্ষুদ্রতম সংখ্যাটি কত তোমাকে বার করতে বলেছে। দেখো এলসিএম বা এইচসিএফ, এলসিএম এর অর্থই হচ্ছে তোমার হচ্ছে লোয়েস্ট কমন মাল্টিপল, আর এইচসিএফ এর অর্থই হচ্ছে হাইয়েস্ট কমন ফ্যাক্টর। আমাকে যে বলেছে ক্ষুদ্রতম, আচ্ছা ক্ষুদ্রতম মানে কি বলতো, লোয়েস্ট, তার মানে আমাদের কি বার করতে হবে বলতো, এই সংখ্যাগুলোর আমাদের কি করতে হবে, এলসিএম বার করতে হবে। তো ছোটবেলায় আমরা যেভাবে এলসিএম বার করতাম আমরা ওই পদ্ধতিতে চলে গেলেই হবে, খুব বেশি সময় আমাদের নষ্ট হবে না। দেখো আমরা যদি 5 দিয়ে যাই, প্রথমে 12 যাবে না, রেখে দিলাম, 3 5 15, 4 5 20, 5 5 25। তারপর যদি আমি 3 দিয়ে যাই, 3 4 কত হচ্ছে 12, 3 1 3, 4 যাবে না, 5 যাবে না, রেখে দিলাম। তারপর যদি 4 দিয়ে যাই, 4 1 4, 1 যাবে না, 4 1 4, 5। এলসিএম বার করার নিয়ম হচ্ছে এই সবকটা ভ্যালুকে তোমাকে কি করতে হবে, গুণ করে দিতে হবে। তাহলে 3 5 15, 4 15 কত হচ্ছে 60, আর 60 কে যদি 5 দিয়ে গুণ করি তাহলে কত হচ্ছে বলো তো, 60 × 5 মানে হচ্ছে 300। তাহলে আমাদের ক্ষুদ্রতম সংখ্যাটা কত বেরোলো বলো তো, 300। সেই 300 হচ্ছে 12, 15, 20, 25 সবাইকে দিয়ে ভাগ যাবে। তাহলে কোন অপশনটা উত্তর হবে, অপশন নাম্বার এ হচ্ছে এই কোশ্চেনটার হচ্ছে আনসার। বুঝে গেছে? চলো আমরা পরের কোশ্চেনটা দেখে যাই। দেখো পরের কোশ্চেনটা কি বলেছে, বলছে এ 2250 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে, পরবর্তীকালে বি 2700 টাকা নিয়ে ব্যবসায় যুক্ত হয়। যদি বছরের শেষে লভ্যাংশ 2:1 অনুপাতে এ ও বি এর মধ্যে ভাগ হয়, তবে এ শুরু করার কত সময় পরে বি ব্যবসায় যুক্ত হয়েছিল তোমাকে বার করতে বলেছে। দেখো এটা হচ্ছে একটা পার্টনারশিপ চ্যাপ্টারের অঙ্ক এবং এটা খুব কমন কনসেপ্ট। ব্যবসাতে যদি দুজন মিলে ব্যবসা করে তাহলে যে যত টাকা ইনভেস্ট করেছে প্রফিটটা সেই অনুযায়ী ডিস্ট্রিবিউট হবে। আমরা ঠিক অঙ্কটা ওই কনসেপ্টে এগোবো। কিভাবে? দেখো এ কত টাকা ইনভেস্ট করেছে বলেছে বলতো, এ করেছে 2250 টাকা। আচ্ছা ও হচ্ছে বছরের শেষে লভ্যাংশটা ক্যালকুলেশন করেছে, মানে সারা বছর ধরে ইনভেস্ট হয়েছে। তাহলে আমার কত মাসের জন্য সে ইনভেস্ট করেছে না, পুরো 2250 টাকাটাই 12 মাসের জন্য ইনভেস্ট করেছে। এটা হলো এর ক্যাপিটাল। আচ্ছা বি কত টাকা ইনভেস্ট করেছে, বি হচ্ছে 2700 টাকা ইনভেস্ট করেছে। কত মাসের জন্য ইনভেস্ট করেছে, আমি টাইমটা জানি না, টাইমটাকে আমি টি হিসাবে লিখে রাখলাম, কারণ ওটাই আমাকে বার করতে হবে। তাহলে এই যে দুটো যেটা আমরা লিখলাম, এই দুটো হচ্ছে ক্যাপিটালের অনুপাত পেলাম, আর এই ক্যাপিটাল অনুপাতটাই হচ্ছে তাদের প্রফিট রেশিও, মানে যে যত টাকা ইনভেস্ট করবে সে অনুযায়ী প্রফিট পাবে। আমাদের প্রফিট অনুপাত বলে যে 2:1, মানে হচ্ছে 2/1। যদি আমরা নর্মাল কাটাকুটি করো তো এখানে 2 দিয়ে কাটলে কত হচ্ছে, এটা হচ্ছে 6। আচ্ছা এখানে 0 0 আমি প্রথমে কি করলাম, কাটাকুটি করে নিলাম। যদি আমি 6 দিয়ে কাটি একে, দেখো বলতো 4 6 কত হচ্ছে 24, আর 3 0 আছে মানে হচ্ছে 5 6 কত হচ্ছে 30। আচ্ছা যদি তুমি এবার 5 দিয়ে কাটো, 5 9 কত হচ্ছে 45। এখানে যদি 5 দিয়ে কাটলে কত হচ্ছে 4 5 20, 5 5 25। আচ্ছা 9 দিয়ে কাটলে কত হচ্ছে, 9 দিয়ে কাটলে হচ্ছে 5। অতএব বি এর টাকাটা তাহলে কত মাসের জন্য রয়েছে, বি এর টাকাটা তোমার হচ্ছে 5 মাসের জন্য খেটেছে। আচ্ছা 5 মাসের জন্য যদি খেটে থাকে, আমাকে এইটা উত্তর বার করতে বলে না, উত্তর বার করতে বলেছে যে এ শুরু করার কত মাস পর বি এসছে। তাহলে বি যদি 5 মাসের জন্য টাকাটা খাটায়, তাহলে এ শুরু করার নিশ্চয়ই 7 মাস পর বি এসছে।
কারণ 7 আর 5 যোগ করলে তবু 12 মাসটা হবে। তাহলে বি লাস্ট 5 মাসের টাকাটা ইনভেস্ট হয়েছে, তাহলে এ বিজনেস শুরু করার 7 মাস পর ও ব্যবসাতে এসেছে। তাহলে উত্তর কত হবে? উত্তর হচ্ছে 7 মাস হচ্ছে এই কোশ্চেনটার হচ্ছে আনসার। বুঝে গেছে? চলো আমরা পরের কোশ্চেনটার দিকে যাই। দেখো এখানে আমাকে বলেছে একটি কাজ এ ও বি যথাক্রমে 10 ও 15 দিনে শেষ করতে পারে। এ প্রথমে একা 4 দিন করার পর বি 5 দিন কাজটি করে, অবশিষ্ট কাজটি সি 8 দিনে শেষ করে। তিনজনে একত্রে কাজ করলে কত দিনে শেষ হবে তোমাকে বার করতে বলেছে। এখানে তিনজন আছে, একটা হচ্ছে এ, একটা হচ্ছে বি, একটা হচ্ছে সি। এখানে আমাকে বলেছে এ একটি কাজ 10 দিনে কমপ্লিট করতে পারে আর বি করতে পারে হচ্ছে 15 দিনে করতে পারে। অঙ্কে বলেছে এ প্রথমে একা 4 দিন করার পর বি 5 দিন কাজটি করে, অবশিষ্ট কাজটি সি 8 দিনে শেষ করে। তিনজন একত্রে করলে কাজটি কত দিনে শেষ হবে তোমাকে হচ্ছে বার করতে বলেছে। টাইম এন্ড ওয়ার্কের এই সমস্ত কোশ্চেন গুলো করার জন্য তোমাকে একটা পদ্ধতি দেখিয়ে দেবো। দেখো আমি যে এই এর পাশে 10 লিখলাম, মানে হচ্ছে এ একা কাজটা কত দিনে করে, এটা হচ্ছে বি একা কাজটা কত দিনে করে। যখন এইরকম ধরনের কোশ্চেন আসবে, এই একা যে কাজগুলো কত দিনে করে তাদের তুমি প্রথমে এলসিএম বার করবে। আচ্ছা বলো তো 10 আর 15 এলসিএম কত হবে? 10 আর 15 এলসিএম কত হবে? 10 15 এলসিএম হচ্ছে 30। এই যেটা এলসিএম হবে এটাকে ধরবে তুমি টোটাল কাজের পরিমাণ। তার মানে 30 ইউনিট যদি টোটাল কাজের পরিমাণ হয়, এই যদি পুরো কাজটা 10 দিনে করে, তাহলে এ প্রতিদিনে কত করে করছে বলো তো? প্রতিদিন 3 ইউনিট করে কাজ করছে, কারণ 30 কে 10 দিয়ে ভাগ করলে 3। 30 ইউনিট যদি টোটাল কাজের পরিমাণ হয়, বি যদি 15 দিনে করে, তাহলে প্রতিদিন কত ইউনিট করে কাজ করছে বলো তো? প্রতিদিন 2 ইউনিট করে কাজ করছে। এই যে যেটা বেরোলো এটাকে বলা হয় এফিসিয়েন্সি বলা হয়। এবার আমাদের কোশ্চেন আমাকে বলেছে এ প্রথমে একা 4 দিন কাজ করার পর, তাহলে প্রথম কাজটা কে করেছে বলতো? এ করেছে। কতদিন করেছে? 4 দিন করেছে। আচ্ছা এ যদি একদিনে 3 ইউনিট কাজ করতে পারে, তাহলে 4 দিনেও কত ইউনিট কাজ করে বলতো? 4 দিনে 12 ইউনিট। তার মানে 30 ইউনিটের মধ্যে 12 ইউনিট কাজ আমার হয়ে গেছে। তার মানে আর কত ইউনিট কাজ পড়ে আছে বলতো? আর আমার 18 ইউনিট কাজ পড়ে আছে। আচ্ছা এইবার আমাকে কি বলেছে বলতো? বলেছে বি 5 দিন কাজটি করে। বি একদিনে তো 2 ইউনিট করে কাজ করে, তাহলে যদি 5 দিন কাজ করে তাহলে 5 দিনে মোট কত ইউনিট কাজ করবে? 5 দিনে 10 ইউনিট কাজ করে দেবে। তাহলে মানে 18 থেকে 10 বাদ দিলে আর 8 ইউনিট কাজ অবশিষ্ট আছে। আচ্ছা এই 8 ইউনিট কাজটা কে করছে? বলছে অবশিষ্ট কাজটি সি করছে, 8 দিনে শেষ করছে। দেখো 8 ইউনিট কাজ 8 দিনে করছে, তার মানে প্রতিদিন কত করে করছে? প্রতিদিন 1 ইউনিট। আর প্রতিদিন যেটা করে সেটাকে কিন্তু আমরা এই লাইনে লিখেছি। তার মানে সি এর এফিসিয়েন্সি কত? সি এর এফিসিয়েন্সি হচ্ছে 1। এখন আমাকে জানতে চেয়েছে যে টোটাল কাজটাই যদি তারা একত্রে করলে কতদিনে শেষ তো তোমাকে বার করতে বলেছে। আচ্ছা বলো তো যদি তারা একসাথে কাজ করতো তাহলে একদিনে মোট কত ইউনিট কাজ হতো? দেখো এই একদিনে 3 ইউনিট কাজ করতে পারে, এই একদিনে 2 ইউনিট কাজ করতে পারে, মানে 5 ইউনিট, আর একদিনে করতে পারে 1 ইউনিট। তার মানে তিনজন মিলে একসাথে করলে টোটাল একদিনে 6 ইউনিট কাজ হয়। টোটাল কাজের পরিমাণ কত? 30 ইউনিট। তাহলে 30 ইউনিট কাজটা তবে একসাথে করলে কতদিন টাইম নেবে বলো তো? 5 দিন টাইম নেবে। একদিনে 6 ইউনিট করে, তাহলে 5 দিনে মোট 30 ইউনিট কাজ হয়ে যাবে। তাহলে উত্তর কত? উত্তর হচ্ছে 5। অপশন নাম্বার কোনটা হবে? অপশন নাম্বার এ হচ্ছে এই কোশ্চেনের আনসার। বুঝে গেছে? চলো আমরা পরের কোশ্চেন দিকে যাই। পরের কোশ্চেনটা বলেছে দুটি সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে 32 এবং 1760 হলে ক্ষুদ্রতম সংখ্যাটি তোমাকে বার করতে বলেছে। আচ্ছা লসাগু কত বলে দিয়েছে বলো তো? লসাগু হচ্ছে 1760। এই 1760 কে যদি আমি ভাঙি, তাহলে যদি 4 দিয়ে যাই, 4 4 কত হচ্ছে 16, আবার 4 4 কত হচ্ছে 16। একে যদি আমি আবার ভাঙি 4 দিয়ে, দেখো কত হচ্ছে 4 11 44 0। একে যদি আমি আবার ভাঙি 2 দিয়ে, তাহলে কত হবে বলতো? এটা হচ্ছে কত বলতো? 55। এই যদি আমি আবার ভাঙি কত হবে বলতো? 5 × 11। আর কি ভাঙা যাবে? আর ভাঙা যাবে না। এবার যদি দেখো 4 4 কত হয় 16, 16 দুগুণে কত হচ্ছে 32। আচ্ছা আমাদের এই শেপ কত বলে দিয়েছিল বলতো? এই শেপ বলে দিয়েছিল হচ্ছে 32। যদি এই শেপ যদি 32 হয়, এই শেপ দুটো সংখ্যার মধ্যে কিন্তু মাল্টিপল আকারে থাকবে। তার মানে একটা সংখ্যা হবে কত বলতো? 32 × 5, একটা সংখ্যা হবে 32 × 11। যেহেতু ছোট সংখ্যাটা আমাকে বার করতে বলেছে, ছোট সংখ্যাটা হচ্ছে 32 × 5। 32 কে যদি আমি 5 দিয়ে গুণ করি, গুণ করলে তোমার আসবে হচ্ছে 160। তাহলে ছোট সংখ্যাটা কত হবে? ছোট সংখ্যাটা হবে আমাদের 160। বুঝে গেছে? চলো আমরা পরের কোশ্চেনটার দিকে যাই। দেখো পরের কোশ্চেনটা বলেছে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। আমি ধরলাম পিতাকে নাম দিলাম এ, পুত্রকে নাম দিলাম হচ্ছে বি। বলেছে পিতার বয়সটা হবে পুত্রের বয়সের 3 গুণ। তার মানে এ কে যদি 3 গুণ করি সেটা হচ্ছে পিতার বয়স। বলছে 12 বছর পর, মানে a + 12 যদি করি, এখানে b + 12 হবে, কারণ 12 বছর পর এরও বয়স 12 বাড়বে, এরও বয়স 12 বাড়বে।
কি হবে বলেছে, যদি পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হয়, 12 বছর বয়সটা পিতার বয়সটা পুত্রের বয়সের দ্বিগুণ হয়ে যায়, তবে পুত্রের বর্তমান বয়সটা তোমাকে কত বার করতে বলেছে, মানে বি এর ভ্যালুটা বার করতে বলেছে। আচ্ছা আমি এ সমান কত পেয়েছি 3b, আমি এখানে এর জায়গায় 3b লিখে দিলাম, প্লাস কত 12। আচ্ছা এটাকে যদি ভাঙি 2b প্লাস কত 12 দুগুণে কত বলো তো 24। আমি যদি বি গুলোকে একদিকে নিয়ে আসি, সংখ্যাগুলোকে একদিকে নিয়ে যাই, তাহলে 3b মাইনাস কত হচ্ছে 2b, আর 12টা ওদিকে গেলে 24 দেন 12 বাদ দিলে মানে 12, অতএব বি সমান তাহলে কত হয়ে গেল 12 বছর। অতএব পুত্রের বর্তমান বয়স কত, পুত্রের বর্তমান বয়স হচ্ছে 12 বছর। বুঝে গেছে? চলো আমাদের ক্লাসের শেষ অঙ্কটা করি এবং খুব ইন্টারেস্টিং অঙ্ক দিয়ে ক্লাসটাকে শেষ করি। দেখো আমাকে বলছে স্যাম তার এক বন্ধুর কাছ থেকে কিছু টাকা বছরে 6% সরল সুদে ধার নেয়। সে তার বন্ধুকে সুদ ও আসল বাবদ 15,600 টাকা ফেরত দেয়। যদি স্যাম 12,000 টাকা ধার নিয়ে থাকে তবে সে কত দিনের জন্য টাকাটা ধার নিয়েছিল তোমাকে বার করতে বলেছে। আচ্ছা বলো তো এখানে তোমার কি কি ভ্যালু আছে বলো তো? 6% সরল সুদ দেখতে পাচ্ছ, 15,600 টাকা দেখতে পাচ্ছ, আর হচ্ছে 12,000 টাকা ধার নিয়েছিল। আচ্ছা এই অঙ্কে স্যাম কত টাকা ধার নিয়েছে বলেছে বলতো? এই অঙ্কে স্যাম 12,000 টাকা ধার নিয়েছিল, আর তাকে ফেরত দিয়েছিল কত সুদ সমেত? 15,600 টাকা হচ্ছে তাকে ফেরত দিয়েছিল। তার মানে কত টাকা সে ইন্টারেস্ট পে করেছিল? 3600 টাকা পে করেছিল। আমাকে বলেছিল এই 3600 টাকাটা 6% হারে কত বছরের জন্য তো নিয়েছিল, তো তোমাকে বার করতে বলেছে। আর দেখো 6% মানে কি বলতো? তুমি যদি 100 টাকা কারোর থেকে ধার নাও, তোমাকে 1 বছরে 6 টাকা তোমাকে ইন্টারেস্ট দিতে হবে। ওকে, এবার স্যাম যে ধার নিয়েছিল কত টাকা বলতো? 12,000 টাকা ধার নিয়েছিল। তার মানে এই 100-র কত গুণ বলতো? এটা 120 গুণ। তাহলে এর 120 গুণ করলে তাহলে কত বলতো? 720 টাকা। তার মানে কেউ যদি 12,000 টাকা ধার নেয় 6% হারে, তাকে 1 বছরে 720 টাকা পেমেন্ট করতে হবে। আচ্ছা স্যামকে মোট কত টাকা ইন্টারেস্ট পেমেন্ট করতে হয়েছে বলতো? স্যামকে পেমেন্ট করতে হয়েছে বলতো 3600 টাকা। মানে তুমি 1 বছরে 720 টাকা পেমেন্ট করেছো, টোটাল পেমেন্ট করেছো 3600 টাকা। তার মানে এটা কত বছরে বলতো? তুমি যদি একে 5 দিয়ে গুণ করো তাহলে কিন্তু তুমি 3600 পেয়ে যাবে। তার মানে স্যাম 5 বছরে কিন্তু এই 3600 টাকা পেমেন্ট করেছে। তাহলে উত্তর কত হবে? আমাদের জানতে চেয়েছিল কতদিনের জন্য টাকা ধার নিয়েছিল, আমরা বলবো হচ্ছে 5 বছরের জন্য টাকাটা ধার নিয়েছিল। বুঝে গেছে? দেখো আমি আমার এই ক্লাসের মাধ্যম দিয়ে তোমাদের দেখানোর চেষ্টা করলাম যে পরীক্ষাতে কিভাবে শর্টকাট টেকনিক অ্যাপ্লাই করে করে প্রতিটা অঙ্ক করতে হয়। কিছু কিছু অঙ্ক আছে যেখানে ফর্মুলা না অ্যাপ্লাই করলেই নয়, সেই সমস্ত অঙ্কতে শুধু করব। কিছু অঙ্কের আমরা অপশন টেস্ট করলাম, বেশিরভাগ অঙ্ক আমরা শর্ট ট্রিক্স অ্যাপ্লাই করে কিন্তু করলাম। আর এই স্মার্ট অ্যাপ্রোচটাই কিন্তু তোমাকে নিতে হবে। তাই ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড যে 4টে পরীক্ষার আমাদের শিডিউল দিয়েছে, সেই পরীক্ষার আগে আমি একটা সিরিজ আনতে চাইছি, যেখানে প্রতিদিন 20টা করে কোশ্চেন আমি দেব এবং 20টা করে কোশ্চেন তোমরা প্র্যাকটিস সেট হিসেবে নেবে এবং প্রতিটা কোশ্চেনকে দেখাবো যে কিভাবে আমরা শর্টকাট টেকনিকে আমরা কিন্তু সমাধান করতে পারবে। এবং আমি শিওর যে আমি টোটাল যদি এরকম 30 খানা সেট তোমাদের করাতে পারি, মানে 20 × 30 মানে 600 রকমের কোশ্চেন তুমি কিন্তু জেনে পরীক্ষার হলে যাবে, যেটা তোমার প্রিপারেশনে কিন্তু খুব খুব হেল্প হবে। এবং তুমি ওই 600 খানার কোশ্চেনের মধ্যে কিন্তু পরীক্ষা হলে কমন পাবেই পাবে, একদম গ্যারান্টি। আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করলাম। যদি তোমার কিছু রিকোয়ারমেন্ট থাকে অবশ্যই আমার এই ভিডিওর কমেন্টে জানিও, তাহলে আমি নেক্সট ভিডিওতে কিন্তু সেই টপিক নিয়ে কিন্তু আলোচনা করে দেবো। তো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।